আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এত রাতে কি প্রয়োজনে ফোন দিয়েছ? এমনি। না মানে আসলে। কি আসলে? মানে কি করছেন? কিছু না, কিছু বলবে? না। আচ্ছা রেখে দেই। না। কিছু বলছো না, আবার রাখতে চাইছি তাও সায় দিচ্ছ না। তুমি কি আদৌ কিছু বলবে? নওয়াজ ঠোঁট কামড় হাসল। নীরকে জব্দ করতে ভালোই লাগছে। নীর এক নিঃশ্বাস চেপে বলল, আই মিস ইউ। আপনাকে ভীষণ মিস করছি তালুকদার সাহেব। বলেই খট করে ফোন কেটে দিল নীর। নিজেই নিজের কাজে হেসে উঠল। ফোনের স্ক্রিনে নওয়াজের ছবি বের করে চুমু খেল। নওয়াজের কথা ভাবতে ভাবতে গভীর ঘুমে তলিয়ে গেল। কেটে গেছে বেশ কয়েকদিন। নীর পাবলিক ভার্সিটি চান্স পায়নি, এতে নীরের বেশ মন খারাপ ছিল। কিন্তু নওয়াজ তাকে আগলে নিয়েছে, প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করে দিয়েছে। রাদিফ ও আফরার বিয়ে হয়েছে। সাজেদা বেগম নিজের বাসায় চলে গিয়েছেন। সাজিদ সাহেব খুব বলেছেন কিন্তু তিনি নারাজ। হাজার হোক তিনি ভাইয়ের সংসারে থাকবেন না, নিজের ছোট বাসায় বাকি দিন পার করবেন। তবে তিনি সময় করে ঘুরতে আসবেন বলে গিয়েছেন। ড্রেসিং টেবিলের সামনে নীর বসে আছে, পরনে সাদা রঙের এক শাড়ি, ঠোঁটে লিপস্টিক দিয়েছে, চোখে দিয়েছে গাঢ় করে কাজল, কপালের মাঝ বরাবর দিয়েছে কালো টিপ, নাকে এক পাথরের ছোট নাকফুল। অবশ্য এই চোখা পাথরের নাকফুল নওয়াজ নিজ পছন্দে কিনে দিয়েছে নীরকে। নীর চুলগুলো খোপা করে নিয়েছে, কিন্তু পরক্ষণেই মনে হলো নওয়াজের খোলা চুল ভীষণ পছন্দ, তাই পিঠ অব্দি চুলগুলো ছাড়িয়ে দিল। ঠোঁটে এক সুন্দর হাসি ফুটিয়ে নিচে চলে এলো। আহা ভাবিজি, এত সুন্দর করে সেজেগুজে কোথায় যাচ্ছেন? নাজিফার প্রশ্নে নীর হাসি দিল, চোখ ছোট ছোট করে বলল, যেন কেন জিজ্ঞেস করছিস? তাদের কথার মাঝে নীলিমা বেগম এগিয়ে আসে। নাজিফার কান মোচড় দিয়ে বলেন, আমার ছেলের বউকে জ্বালাতন করিস না। নীর নাজিফা দুজনেই হেসে ফেলে। নীলিমা বেগম নীরের মাথায় হাত রাখেন, বলেন, মাশাল্লাহ, আজকে খুব সুন্দর লাগছে তোকে, কারো নজর না লাগুক, দেখে শুনে যাস। নীর নালিফা বেগমকে জড়িয়ে ধরে বলেন। যাচ্ছে মনি। বলেই নীলিমা বেগম থেকে বিদায় নিয়ে চলে গেল নীর। মূলত নওয়াজের অফিসে যাচ্ছে সে। লোকটাকে একদম চমকে দিবে সে। নীর নাকি সারপ্রাইজ দিতে জানে না, আজ একদম নওয়াজকে সারপ্রাইজ ভাবে ছাড়বে নীর। নীর যেতেই নীলিমা বেগম ও নাজিফা একে অপরকে জড়িয়ে ধরে। দুজনের ঠোঁট জুড়েই হাসি। নীলিমা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলেন, মনে মনে নীর ও নওয়াজের জন্য দোয়া করেন। নাম কি তোমার? মেহেরাব হাসান। কি সম্পর্ক তোমার আমার মেয়ের সাথে? ভালোবাসি আমরা দুজন দুজনকে, ভীষণ ভালোবাসি আমি নাজিফাকে। আমার সম্পর্কে জানো? ভালোবাসার আগে নিজের অবস্থা দেখেছো? ফ্যামিলি স্ট্যাটাস দেখেছো? আপনি হচ্ছেন খুব প্রভাবশালী একজন, যার টাকা পয়সা মান সম্মান কোনো কিছুর অভাব নেই। বলা চলে কোটি টাকার মালিক আপনি। বলেই হাসলো মেহেরাব, আবার বলল, শুনুন আঙ্কেল, ভালোবাসা অবস্থান দেখে হয় না, না হয় ফ্যামিলি স্ট্যাটাস দেখে। ভালোবাসা জাত ধর্ম বর্ণ টাকা পয়সা কোনো কিছুই মানে না। মনে যখন যাকে ভালো লাগে তখনই ভালোবাসা তৈরি হয়। কেন আমার মেয়ের পিছনে পড়ে আছো? অবশ্য আমার যা টাকা আছে, আমার মেয়ের পিছনে তোমার মতো হাজার ছেলে পাগল। অবশ্য তোমার মতো গরিব সুসম্পদের লোভে আমার মেয়ের পিছু নিয়েছে, তা আমি জানি। আপনার সম্পদের প্রতি এক বিন্দু পরিমাণ লোভ নেই আমার। ভালোবাসি আপনার মেয়েকে আমি। আর আর এতটা নীচ আমি নই যে টাকার লোভে কাউকে ভালোবাসবো। নিজের দিকে একবার তাকাও, কি আছে তোমার? টাকা গাড়ি বাড়ি কি আছে তোমার? আমার দিকে দেখো, কি নেই আমার? আমার এত কিছু নেই, আছে শুধু একটা মন, যে মন জুড়ে শুধু নাজিফার বসবাস। আপনার মেয়েকে চেয়েছি আমি। নাজিভাকে ভুলে যাও। তোমার মতো গরিব ছোট লোকের পাশে বসতে যেখানে আমার প্রেস্টিজ লাগছে, সেখানে মেয়েকে বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। আপনার মেয়েকে আমি সুখে রাখবো, কোনো কিছুর কমতি হবে না। নিজের সবটুকু দিয়ে আগলে রাখবো। সর্বোচ্চ সুখী হবে নাজিফা আমার কাছে।
টাকার কমতি বড় কমতি। আমার মেয়েকে ভুলে যাও, আর যেন তোমাকে আমার মেয়ের পাশে না দেখি। মনে রেখো, আমি কিন্তু অত ভালো না। আজ ছেড়ে দিয়েছি বলেই যে সবসময় তোমায় ছেড়ে দিব, বিষয়টা এমন না। বলেই চলে গেল নিজাম তালুকদার। মেহেরাব চোখ বন্ধ করে নিজেকে সামলে নিলে মেহেরাব বাসার উদ্দেশ্যে হাঁটা ধরল। নাজিফাকে এই খুশির সংবাদ দিতে হবে। অন্ধকার রুমে মাটিতে হাঁটুর উপর মুখ গুজে অনবরত কেঁদে চলেছে এক মানবী। শাড়ির আঁচল মাটিতে লুটছে, কাজল লেপ্টে চোখে মুখে একদম বিধ্বস্ত দেখাচ্ছে। কপাল জুড়ে চুলগুলো লেপ্টে আছে। নীরের বুকের মধ্যে যেন কেউ ইচ্ছে মতো ছুরি দিয়ে আঘাত করে যাচ্ছে। মনে হচ্ছে হৃদয় তার শক্ত ক্ষরণ হচ্ছে। হৃদয় যেন ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। শ্বাস প্রশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। চোখের সামনে বারবার সেই দৃশ্য ভেসে উঠছে। নীর ঠোঁটে হাসি ফুটিয়ে গিয়েছিল। নওয়াজের অফিসে অন্যরকম অনুভূতি কাজ করছিল। বেশ খুশি ছিল নীর। মনে ভেবেছিল নওয়াজকে চমকে দিবে সে, কিন্তু কখনো ভাবেনি নওয়াজকে চমকে দিতে গিয়ে নীর নিজেই চমকে যাবে। এত বড় এক ধাক্কা খাবে নীর। নিজেকে আজ বড্ড অসহায় মনে হচ্ছে। গলা দিয়ে যেন চিৎকার বের হচ্ছে না। বুকে প্রচুর ব্যথা হচ্ছে। এই ব্যথা সহ্য করার ক্ষমতা নেই নীরের। যতবার নওয়াজের ফেস চোখে ভেসে উঠছে ততবার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। ফোনে কারো কল আসতেই নীর ফোনে হাতে নিল। মায়ের নাম চলচল করছে। মাকে বেশ মনে পড়ছে। নীর কল রিসিভ করলো না। পুরো রুমে চোখ বুলালো। ফ্রেশ হয়ে এসে বেডের উপর হয়ে শুয়ে পড়ল। অতিরিক্ত কান্নার ফলে কখন যে ঘুম চলে এসেছে তারও আলাপ পেল না নীর। কাঁদবেন না নাজিফা, আজ আমার চাকরি হলো আর আপনি কেঁদেই যাচ্ছেন। বাবা সব জেনে গিয়েছেন, আমার ভয় করছে মেহরাব। ভয় পাবেন না, আমি আছি তো। আপনার কাছে নিয়ে যান আমায়, আমি আপনার কাছে যাব। হ্যাঁ, নিয়ে আসবো আপনাকে, আমি নিজের করে নিয়ে আসবো। আগে কান্না বন্ধ করুন। আমি আপনাকে হারাতে পারবো না। আমি হারিয়ে গেলে তো আপনি আমাকে হারাতে দিবেন, চিন্তা করবেন না, আমি আছি। তাও নাজিফার কান্না থামলো না, উল্টে বেড়ে গেল। কিছুক্ষণ আগে বাবার রুমে ডাক পড়েছিল তার। রাগান্বিত বাবাকে দেখে নাজিফা কিছু একটা আঁচ করতে পেরেছিল। নাজিফা যা ভেবেছিল তাই হলো। বাবা সব জেনে গিয়েছে। ভীষণ কড়া কথা শুনতে হয়েছে নাজিফার। সাথে এটাও বলে দেওয়া হয়েছে কেন মেহেরাবকে ভুলে যায়, না হলে পরিণতি খারাপ হবে। কিন্তু নাজিফা তো মেহেরাবকে ভুলতে পারবে না। নাজিফা ওড়নার এক পাশ দিয়ে চোখের জল মুছে নিল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মেহরাব, যদি এমন হয় আমি আপনার না হই? কেন উল্টোপাল্টা কথা বলছেন বলুন তো? বলুন না, আমি যদি আপনার না হই? আপনি আমার হবেন কিনা জানি না, তবে এই মেহরাবের মনে আপনি আজীবন থাকবেন। আর শুনুন, নিয়ত বলে কিছু একটা আছে। নিয়ত যদি আমাদের এক করতে চায় তবে তাই হবে। যদি পরিস্থিতি উল্টোও হয় তবে আমার বিশ্বাস আপনি নিজেকে সামলে নেবেন। নাজিফা কিছু বলে না। বাবাকে সে খুব ভালো করেই চেনে। সে এটাও জানে বাবা তার খুব রাগী। সে তো এত কিছু সয় না, শুধু চাই মেহেরাব তার হোক। নওয়াজ ভাইও পাশে নেই, তাই থাকলে ঠিকই কিছু একটা হতো। সকালবেলা হাতে কফির মগ নিয়ে বসে আছে নওয়াজ। কাল রাতেই বিজনেস ডিলের জন্য আউট অফ টাউন আসতে হয়েছে। এই ডিলটা তার বিজনেসের জন্য খুব জরুরি, তাই যথাসম্ভবভাবে চলে এসেছে। কাল সন্ধ্যার যখন জরুরিভাবে মিটিং ডাকা হয় তখন জানানো হয় তাকে বিজনেস ডিলের জন্য আউট অফ টাউন যেতে হবে। তাই সেও বাসায় গিয়ে চট জলদি তৈরি হয়ে নেয়। অবশ্য বাসায় যেয়ে দেখেছে নীর গভীর নিদ্রায় আছে, তাই তাকে আর ডাক দেয়নি। কারণ নওয়াজ ভালো করেই জানে কাঁচা ঘুম থেকে উঠলে নীরের বাজে রকমের মাথা ধরে, তাই আর কোনো রকম ডিস্টার্ব করেনি। মাও নাজিফাকে বলে এসেছে যেন নীরের খেয়াল রাখে। নীরের কথা মনে হতেই হাতে থাকা ফোন দিয়ে কল করে নওয়াজ। রিং হয় কিন্তু রিসিভ হয় না। বেশ কয়েকবার রিং দেয়, তাও রিসিভ হয় না। নওয়াজ ভুরুচোরা কুঁচকে ফেলে। কল কেন রিসিভ করছে না নীর? রাগ করলো নাকি আবার ভাবে হয়তো ফোন রেখে কোথাও গিয়েছে তাই কল রিসিভ করছে না। নওয়াজ কফির মগে চুমুক দেয়। কিছু একটা ভেবে কপালে চিন্তার ছাপ ফুটে ওঠে। ঠোঁট নাড়িয়ে মিনমিন করে বলে, আমি তোমাকে আমার থেকে দূরে যেতে দিব না নীর। তোমাকে খুব শীঘ্রই আমার জীবনের সবচেয়ে বড় সত্য বলবো। নিজের সাথে একদম মিশিয়ে রাখবো তোমায়। ঘুম থেকে উঠে নামাজ পড়ে ফ্রেশ হয়ে নেয় নীর।
একটু আগে নাজিফা এসে খাবারের জন্য ডেকে গিয়েছে এবং সাথে এটাও বলেছে যে নওয়াজ 3 দিনের জন্য বাহিরে গেছে। অবশ্য এসবে নীরের যেন কোনো মাথা ব্যথা নেই। নীর শুধু নিজের সাথে সময় কাটাতে চায়, একা থাকতে চায় কয়েক প্রহর, নিরাপত্তায় বিষাদগুলো ঝেড়ে ফেলতে চায়। নীরের ভাবনার মাঝে হাতে খাবার ট্রে নিয়ে হাজির হয় নাজিফা। নীর বলেছে সে খাবে না, তাও নাজিফা খাবার নিয়ে এসেছে। ধীর পায়ে এগিয়ে এসে নাজিফা খাবার টেবিলে রাখে। নীরের সাথে চোখ মেলায় না, কারণ এই ফোলা চোখ নীর দেখলে 101টা প্রশ্ন করবে, যে প্রশ্নের উত্তর একটাও নেই নাজিফার কাছে। নীর আনমনে জানালা দিয়ে বাহির থেকে তাকিয়ে আছে। সেও যেন নাজিফার থেকে নজর চুরি করছে, কারণ নজর মেলালে নিশ্চয়ই মেয়েটা তাকে এটা সেটা নিয়ে প্রশ্ন করবে। নীর চায় না নিজের কোনো কষ্ট কেউ দেখুক। নওয়াজ ও নীরের মধ্যকার কথা অন্য কাউকে বলতে। নাজিফা ও নীর এক বয়সে হওয়ায় খুব মিল তাদের। অবশ্য নীরের বিয়ের পর সম্পর্কও যেন আরো গভীর হয়েছে। দুজন দুজনকে ছাড়া চলে না। একজন অন্যজনের মুখের অবস্থা দেখে যেন বলতে পারে তার মনে কি। আবার একজন অন্যজনের সাথে মনের কথা শেয়ার করে, কিন্তু আজ যেন পরিস্থিতি উল্টো। দুজনেই নজর চুরি করছে, দুজনের ভেতর ঝড় হচ্ছে, কিন্তু কেউ কাউকে কিছু বলতে পারছে না। নাজিফা এক পা দুপা করে নীরের দিকে এগিয়ে যায়। নীরকে একটু জড়িয়ে ধরলে যদি মনের অশান্তি দূর হয়, তবে নাজিফা মনে প্রাণে দোয়া করছে যেন নীর পেছন দিকে না ফেরে। নাজিফা শুধু নীরকে জড়িয়ে ধরবে এবং নিজের কষ্ট লাঘব করার চেষ্টা করবে। নাজিফা নীরকে জড়িয়ে ধরে। নীর চোখ বুঝলে নীরেরও মন চাইছে নাজিফাকে জড়িয়ে ধরতে। কষ্ট পেলে কাছের কাউকে জড়িয়ে ধরলে কষ্ট একটু হলেও কম। কষ্ট পেলে কাছের কাউকে জড়িয়ে ধরলে কষ্ট একটু হলেও লাঘব হয়। কিন্তু নীর পেছন ফিরল না। ঠোঁট দিয়ে কোনো কিছু উচ্চারণ করার আগেই যেন নাজিফা হাওয়ায় মিলিয়ে গেল। নীর পেছন ফিরে চোখ বন্ধ করতেই দুফোঁটা জল গড়িয়ে পড়ল। নীর হন্তদন্ত পায়ে রুমের দরজা বন্ধ করলো। নীর দরজা বন্ধ করে আলমারির সামনে দাঁড়ালো। গোসল করার জন্য ড্রেস করতে যাবে, ঠিক তখন ড্রেসের সাথে একটা বক্স বের হয়, মাটিতে পড়ে যায়। বক্স থেকে বেরিয়ে আসা এক পায়ে একটা নূপুর। নীর নূপুর হাতে নেয়। নূপুর এপাশ ওপাশ করে দেখতে শুরু করে। নীরের নূপুরের প্রতি বেশ ঝোঁক, তাই নিজের টাকা জমিয়ে নিজের পছন্দ মতো এক পায়ের একটা নূপুর বানিয়েছিল। বেশ সুন্দর হয়েছিল। কিন্তু কথা হলো, এই নূপুর তো সেই রাতে হারিয়ে গিয়েছিল যেদিন প্রথম নওয়াজের সাথে দেখা হয়। তবে নওয়াজের কাছে নূপুর এলো কোথা থেকে? নীর দেখতে পায় বক্সের ভেতর সাদা কাগজে কি যেন, মনে হচ্ছে কোনো চিরকুট। নীর চিরকুট খুলে গোটা গোটা অক্ষরে দেখতে পায়, ঝড়ের বেগে ছুটে এসে, কেন তোমার নূপুর আমার কাছে রেখে গেলে ডাগর চোখের অধিকারিণী? তবে কি এই নূপুর দিয়ে আমাদের দ্বিতীয় দেখার বার্তা দিয়ে গেলে? নীর চমকে ওঠে। তবে কি সেদিন নওয়াজের গাড়িতে নীর এই নূপুর রেখে এসেছিল? নীর নূপুর চোরা ছুঁয়ে দেখে, বক্সে সুন্দর করে রেখে দেয়। মাথায় সেই কালকের ঘটনা হানা দেয়। মাথা ছিমছিম ধরে, চোখে ঝাপসা দেখে। টেবিল থেকে এক গ্লাস পানি দিয়ে ঢোক ঢোক করে পান করে। নীরের চোখ দিয়ে পানি পড়ে। মায়ের কথা খুব মনে পড়ে। জড়িয়ে ধরে মন হালকা করতে মন চায়। নীর চোখের পানি মুছে মাকে ফোন দেয়, কিন্তু ফোনে যেন যাচ্ছেই না। হয়তো নেটওয়ার্ক পাচ্ছে না, হয়তো নেটওয়ার্ক প্রবলেম। নীর বার কয়েক কল করলো, কিন্তু ফলাফল শূন্য। তাই হাতে থাকা ফোন টেবিলে রেখে ফ্রেশ হয়ে কোরআন পড়তে বসলো। মন শান্তি করার এই এক উপায়, কারণ মন শান্তি করার জন্যে একজনই আছেন, যিনি নীরের মনের সব যন্ত্রণা কমিয়ে দিতে পারে, নীরকে একটু শান্তি দিতে পারে। নওয়াজ মিটিং শেষ করে মাত্র ফিরেছে। ঘড়ির টাইম সন্ধ্যা 8:15। নওয়াজ ফোন হাতে নিল না, নীরের কোনো ফোন আসেনি। অদ্ভুত, এমনিতে কয়েকবার ফোন দেয়, কাল থেকে এই পর্যন্ত দেখা হলো না, তাও কোনো ফোন দিল না। নওয়াজ সকালে কয়েকবার ও বিকেলে কয়েকবার দিয়েছে, কিন্তু বারবার ফোন বন্ধ পেয়েছে। কিন্তু নীর তো কাল ব্যাক করার কথা না। নওয়াজ আবার ফোন দেয়, কিন্তু ফোনে রেসপন্স পায় না। মায়ের কাছে ফোন দিবে ভাবতেই আবার ম্যানেজারের কল আসে। নওয়াজ কাজে মন দেয়, কিন্তু কাজের চাপে না নীরকে না মাকে কেউকে ফোন দেওয়া হয় না। মধ্যরাত। নীর বিছানায় শুয়ে আছে, কেমন অস্থির লাগছে। চোখে ঘুম ভর্তি, চোখের পাপড়িগুলো ভীষণ চলছে, কিন্তু চোখ বন্ধ করলে ঘুম আসছে না। আসবে কি করে? মনের মধ্যে শান্তি থাকলে ঘুম আসে, যেখানে মনে নেই কোনো শান্তি সেখানে আবার ঘুম।
আসলে কি অদ্ভুত খেলা, মনের সাথে চোখের নীর বিছানায় উঠে বসলো। চোখ পড়ল টেবিলে, রাতের খাবার সাজানো। আজ নীর একবারের জন্য রুম থেকে বের হয়নি। শরীর ভালো নেই বলে কাটিয়ে দিয়েছে রুমে। অবশ্য রাতের খাবার জোহরা দিয়ে গেছে, কিন্তু এক মুঠো পর্যন্ত খায়নি নীর। নীর এগিয়ে গেল খাবারের দিকে। খাবারগুলো দুহাতে তুলে ফ্রিজে রেখে আসলো। সবাই হয়তো ঘুম, বাড়ি পুরো নিস্তব্ধ। নীর ডিভানের উপর শুয়ে আছে, এক হাত কপালের উপর ঠাঁই পেয়েছে, চোখ তার নিবদ্ধ ঘোর কালো আকাশে। আজ আজ চাঁদ নেই, যেন ঘোর অমাবস্যা, গুটি কয়েক তারা দেখে যাচ্ছে, সাথে মৃদু বাতাস। আজ যেন বাতাসে বিষাদের গন্ধ মিশে আছে। এই মৃদু বাতাস যেন বক্ষের ঘা আরো তাজা করে দেয়। আচ্ছা, আমরা সবসময় কেন কাছের মানুষ থেকে কষ্ট পাই? না মানে আমরা তো তারা বলতেই পাগল। তাদের হাসি, তাদের কথা, তাদের আচার আচরণ সব কিছু আমাদের টানে। আচ্ছা, আমরা যে কাছের মানুষগুলোকে এত ভালোবাসি, তবে কি বিনিময়ে আমরা একটু ভালোবাসা ডিজার্ভ করি না? তবে একটু ভালোবাসা না পেয়ে কেন কষ্ট পাই? কেন হৃদয়ে আঙিনায় ফুলগুলোকে অকালেই ঝরে পড়তে হয়? নীরের চোখের কার্নিয়াস পেয়ে গরম কিছু পড়ল, হয়তো নোনা জল। নীর কান্না থামানোর বিশেষ কোনো চেষ্টা চালালো না। যদি কান্না করে নিজেকে হালকা করতে পারে, সবসময় তো নিজেকে ধরে রাখে। আজ না হয় নিজের কষ্ট লাঘব করুক। চোখের জলের মধ্যে দিয়ে যদি হৃদয়ের কষ্টগুলো বেরিয়ে আসে, বুকের ব্যথা যদি কমে। কেন আপত্তি কেন করছেন? আমি কি করেছি? আপনি বুঝেন না যে কি করেছেন? নিজাম তালুকদার যেন ফুঁসে ওঠে, চোয়াল শক্ত হয়। কটমট চোখে নীলিমা বেগমের দিকে তাকায়, ভ্রুজোড়া কুঁচকে ফেলে, রাগান্বিত স্বরে বলে, তোমার জন্য সব হয়েছে। তুমি মেয়েকে লাই দিয়েছ, তাই না? তুমি মেয়েকে নষ্ট করেছো। তোমার জন্য মেয়ে আজ বিপথে হাঁটছে। আপনি কি বলতে চাইছেন ঠিক করে বলুন। আমি তাকে এগুলো শিখিয়ে দিয়েছি। বিপদে হাঁটছে মানে? আপনি কি মনে করেন আপনি শুধু সঠিক পথে হাঁটেন? মুখ সামলিয়ে কথা বলবে নীলিমা। তুমি কি বলতে চাইছো? যার সাথে ফ্যামিলি স্ট্যাটাস মিলে না, যার কোনো টাকা নেই, না আছে কোনো বংশ, এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দিব? টাকা ছাড়া কি আর কিছু দেখেন না আপনি? আপনার কাছে কি টাকা সব? টাকা টাকা না করে একটু নিজের সন্তানের দিকে দেখেন। তুমি কি বলতে চাইছো? আমি সন্তানের দিকে দেখি না? আমি খারাপ বাবা? তুমি কি ভেবেছো নওয়াজের মতো এবারও আমি মেনে নিব? একবার এই গাইয়াকে মেনে নিয়েছি, এখন আর না। নিজাম তালুকদার বরাবর বেশ প্রভাবশালী মানুষ। কোনো কিছুর অভাব নেই তার, সাথে আছে দাম্ভিকতা ও অহংকার, তাই তাকে দমানো সম্ভব নয়। আর যাই হোক, তিনি এবার নত হবেন না। মেয়েকে এমন ছোট লোকদের থেকে দূরে সরিয়ে আনবেন। নীলিমা তালুকদার বরাবর নিজাম তালুকদারকে ভয় পান, তার উপরে কোনো কথা বলার সাহস তার নেই। কিন্তু এবার তিনি বলবেন। আর যাই হোক, এবার তিনি দমে যাবেন না। নীলিমা বেগম নিজেকে সামলিয়ে ঠান্ডা কণ্ঠে বলেন, আপনি শুধু ছেলে দেখছেন, একবার ছেলের পরিবারকে দেখুন। ভালো না হলে তবে বোঝা যাবে। অযথা টাকা পয়সা দেখে কেউকে জাজ করবেন না। মানুষের জীবনে টাকা পয়সা সব, আর ছেলের পরিবার সম্পর্কে আমার সব জানা হয়ে গেছে। ছেলের বাবা কি করে জানো? চাকরি করে, ছেলেও চাকরি করে। এমন ছোট লোক যে কিভাবে আমার মেয়েকে ফাঁসালো, তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। শোনো, আমি এক সিদ্ধান্ত নিয়েছি। দেখুন, কোনো সিদ্ধান্ত তাড়াতাড়ি নেবেন না। এক সিদ্ধান্ত আপনি নিয়েছিলেন যা আমার ছেলের জীবন শেষ করেছে। তাই এবার আপনার কাছে আমি হাত জোড় করে বলবো, আমার মেয়ের বেলায় কোনো সিদ্ধান্ত হুট করে নেবেন না। নীলিমা বেগম কেঁদে দিলেন। মা তো তিনি, এমন না যে তিনি নাসিফাকে সাপোর্ট করছেন, কিন্তু তিনি চান না হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া হোক। আর যাই হোক, হুট করে নেওয়া সিদ্ধান্ত কখনোই ভালো হয় না। নিজাম তালুকদার নীলিমা বেগমের সামনে আসেন, রাগী কণ্ঠে বলেন, আমি যা করব ভালোর জন্যই করব। তুমি বেশি বুঝবে না। আর যদি বেশি বুঝো বা মেয়েকে কোনো রকম লাই দাও, তাহলে মনে রেখো আমার থেকে খারাপ কেউ হবে না। মনে রেখো, এই কথা এখানে শেষ। নওয়াজের কানে যেন কোনো শব্দ না যায়। বলেই তিনি রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্যে হাঁটা ধরেন। কিন্তু কিছু একটা ভেবে পেছন ফিরে নীলিমা বেগমের উদ্দেশ্য করে বলেন, মনে রাখবে, আমার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। তবে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, তাহলে এই বাড়ির দরজা তোমার জন্য আজীবনের জন্য বন্ধ হতে সময় লাগবে না। নীলিমা বেগম মাথায় হাত দিয়ে
মাটিতে বসে পড়েন। এ কেমন মানুষ? অবশ্য বেশি বড়লোক এমনই হয়, তাদের কাছে টাকা পয়সাই সব, টাকা পয়সার কাছে তারা আর কিছুই দেখতে পান না। এমন অবশ্য নিজাম তালুকদার, তিনি সব কিছু করতে পারেন কিন্তু টাকা এবং নিজের সম্মানের আগে কিছুই করতে পারেন না। তিনি মনে করেন টাকাই যেন সুখ, টাকা ছাড়া অচল, এমনকি টাকা দিয়ে ভালোবাসা পর্যন্ত কেনা যায়। আমার কি আপনাকে পাওয়া হবে না মেহরাব? নাজিফার কণ্ঠ ভেজা, কান্না করতে করতে গলা ভেঙে গেছে। কিছুক্ষণ আগে মা বাবার সব কথা শুনেছে সে, নিজেকে মনে হচ্ছে অতল সাগরে হারিয়ে ফেলেছে। নিজেকে কেমন অসহায় লাগছে। মেহেরাব ঢোক গিলল, ঠোঁট দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না। কি করবে সে? নিজেও জানতো সবার জানাজানি হলে এমন কিছু একটা হবে, কিন্তু এটা বিশ্বাস ছিল মেহেরাব সব ঠিক করতে পারবে। কিন্তু মনে ইচ্ছে মেহেরাব নাজিফাকে হারিয়ে ফেলবে। আজ সন্ধ্যাবেলা অফিস থেকে আসার সময় কিছু লোক তার পিছু নেয়, পথ ফাঁকা পেয়ে তাকে ঘেরাও করে। মেহেরাবকে ইচ্ছে মতো কথা শোনায়, সাথে থ্রেট দেয় যেন নাজিফাকে তুলে যায়, যেন নাজিফাকে ভুলে যায়, নাজিফার সাথে কোনো যোগাযোগ না করে, কারণ নাজিফার সাথে যোগাযোগ রাখলে নাকি এর পরিস্থিতি ভালো হবে না। মেহেরাবকে চুপ থাকতে দেখে নাজিফা বলল, আপনি কি আমার সাথে কথা বলতে চাইছেন না? এখন কি আমার কণ্ঠ আপনার কাছে বিরক্ত লাগছে? আমি কি আপনাকে বিরক্ত করেছি? যেচে বসে আপনাকে ফোন দিয়ে কি আপনার মূল্যবান সময় শেষ করছি? যেখানে আপনার কণ্ঠ শোনার জন্য চাতক পাখির মতো ব্যাকুল হয়ে থাকি, সেখানে এই প্রশ্ন করা কতটুকু যুক্তিযুক্ত? আপনি কি আমায় বোঝেন না নাজিফা? নাজিফা শান্ত হয়। মেহেরাব যে হারানোর ভয়ে যেন মস্তিষ্ক শূন্য হয়ে যাচ্ছে, কাকে কি বলছে তাও ভাবছে না, নিজের উপর রাগ লাগছে। নাজিফা লম্বা শ্বাস নেয়, আবারও চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ে, কাপা কণ্ঠে বলে, আমার খুব খারাপ লাগছে মেহরাব, আপনাকে জড়িয়ে ধরতে মন চাইছে। মেহেরাব চোখ বন্ধ করে। নাজিফার কান্না ভেজা কণ্ঠ শুনে ভেতর পুড়ছে। কি বলে সে নাজিফাকে সান্ত্বনা দিবে তাও জানা নেই। নাজিফা আবারও বলে, আমি কিন্তু মরে যাব আপনাকে ছাড়া। আমার আপনাকে লাগবে মেহরাব, আমাকে নিয়ে চলুন আপনার সাথে। আপনি ব্যতীত আমি অন্য কাউকে গ্রহণ করতে পারবো না। মানুষ চাইলেই সব পারে, আপনিও পারবেন। নাজিফা চমকালো, বলল, কি বলছেন আপনি? আচ্ছা আচ্ছা, তাহলে কি আপনিও আমাকে ছাড়া অন্য কাউকে গ্রহণ করে নেবেন? আপনার কি কষ্ট হচ্ছে না? যেখানেই আপনাকে হারানোর কথা ভাবতেই নিঃশ্বাস নিতে কষ্ট হয়, হৃদয় জুড়ে একটা চিনচিনে ব্যথা হয়, সেখানে অন্য কাউকে গ্রহণ করার প্রসঙ্গ আসে কোথা থেকে? নাজিফা চুপ হয়ে যায়। এই প্রশ্নের কোনো উত্তর নেই। চোখের বাঁধ ভাঙা পানি এক হাতে মুছে নেয়। কিছু প্রহর কাটে না নীরবতায়। সামনে কি তার ভাবনার মুশকুল হয় দুজনে। পরের দিন দুপুরবেলা নামাজ কপালে ভাঁজ ফেলে মায়ের ফোনে কল দেয়। নীরের কোনো খবর পাওয়া যাচ্ছে না। সেই পরশু দিন এসেছে নামাজ, কিন্তু এই পর্যন্ত নীর একটা বড় কল দেয়নি। নামাজ এতবার কল দিয়েছে তাও ধরছে না। কি হলো মেয়েটার? বাসায় কি কেউ কিছু বলেছে নাকি? কোনো বিপদ হলো নাকি? নামাজ ভাবনার মাঝে নীলিমা বেগম ফোন রিসিভ করে। নীলিমা বেগমের কণ্ঠ শান্ত। নামাজ চিন্তিত স্বরে বলে, মা, তুমি ঠিক আছো তো? বাসায় কিছু হয়েছে? নীলিমা বেগম চমকে যান, নিজেকে সামলে নিয়ে বললেন, কই কি হবে? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কিছু হয়নি। তুই কেমন আছিস? আমি ভালো আছি। তোমরা কেমন আছো? বাসায় সবাই ঠিক আছে তো? নীলিমা বেগম মুচকি হাসেন। ছেলে কি বলতে চাইছে তাও বুঝতে পারেন, কিন্তু কথা হলো নীরের সাথে কি নামাজের কথা হয়নি? আমরা বেশ ভালো আছি। বাসায় সবাই ঠিক আছে? আর শোন, যার খবর নিতে চাচ্ছিস তাকে কল করে নে, তাহলেই হবে। নামাজ ঠোঁট দিয়ে জিভ ভেজায়। মা তার বুদ্ধিমতী, তাই তার কথা বুঝতে পেরেছে। ফোন তো দিচ্ছি মা, কিন্তু সে ফোন রিসিভ করছে না। এখানে আসার পর অসংখ্যবার ফোন দিয়েছি, কিন্তু রিসিভ করছে না। সেদিন সকালবেলা তার থেকে বিদায় নিয়ে অফিসে গেলাম, ফিরে এসে দেখি ঘুম, তাই ডাক দেইনি। তারপর তো চলেই এলাম। এই পর্যন্ত তার দেখা মিলল না।
নীলিমা বেগম চোখ চুপকে ফেলেন। নীর তো নওয়াজের অফিসে গিয়েছিল, তবে নওয়াজ কেন বলছে যে তার সাথে নীরের দেখা হয়নি? আবার সেদিন পর থেকে নীরও কেমন হয়ে আছে, রুম থেকে একবারও বের হয়নি, কোনো কথা না, কিছু না, নিজেকে রুমে বন্দি করে রেখেছে। অবশ্য নীলিমা বেগমকে নীর জানিয়েছে যে তার শরীর ভালো না, এর জন্যে নীলিমা বেগম বেশি কথা বাড়াননি। কি বলছিস তুই? নিত্য সেদিন তোর অফিসে গিয়েছিল তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কি বলছো মা? কিন্তু তার সাথে তো আমার দেখাই হয়নি। বলেই নওয়াজ ভাবনায় পড়ে গেল। সেদিন তার কেবিনের বাইরে একগুচ্ছ গোলাপ পড়া পেয়েছিল। আবার তার পিয়ে বলেছিল কে যেন তার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু সেদিন নওয়াজ এত মাথা ঘামায়নি যে কে হবে। ভেবেছে হয়তো অফিসের কেউ, কিন্তু নীর যদি এসেই থাকে তবে না দেখা করে চলে গেল কেন? পরক্ষণে কিছু একটা ভেবে চোখ লাল হয়ে গেল নওয়াজের। দেওয়ালে জোরে আঘাত করলো। সেদিন অফিসে নিজের কেবিনে বসে কাজ করছে নওয়াজ। কিছু কাজ পেন্ডিং ছিল, সেগুলো দেখছে। নওয়াজের কাজের মাঝে দরজায় খটখট শব্দ হয়। নওয়াজ ভাবে হয়তো অফিসের কেউ, কিন্তু কোনো এক নারীকে দেখে চমকে যায়। কপালের রগ ফুলে ওঠে। নারী অবয়ব এগিয়ে আসে, নওয়াজের মুখোমুখি রকিং চেয়ারে বসে। কেমন আছো নওয়াজ? নওয়াজের চোয়াল শক্ত হয়, হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, তুমি আমার অফিসে কি করছো? তোমাকে আমার অফিসে আসার পারমিশন কে দিয়েছে? এখনই বের হয়ে যাও বলছি। আরে রেগে যাচ্ছ কেন? সেই নারী নিয়াজের হাতের উপর হাত রাখে। নিয়াজ এক ঝটকায় হাত সরিয়ে ফেলে। বের হয়ে যাও বলছি। গেট লস্ট ফ্রম হিয়ার। আহা নওয়াজ, চেঁচাচ্ছ কেন? দেখো, আমার কথা একটু শোনো। আমি চলে যাব সত্যি, বাট তুমি এত হাইপার হলে তোমার হেরেস হতে হবে। আফটার অল এটা তোমার অফিস। নওয়াজ চোখ বুজে ফেলে, দুহাতে মুখ ঢেকে ফেলে, নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা চালায়। ঠান্ডা স্বরে বলে, কি চাই তোমার? কি জন্য এসেছো তুমি? তোমাকে চাই নওয়াজ, তোমার জন্য এসেছি। তুমি তোমার লিমিট ক্রস করছো। তোমার ফালতু কথা শোনার কোনো ইচ্ছা বা সময় আমার নেই। ভালোই ভালোই বেরিয়ে যাও। সেই নারী ন্যাকা কণ্ঠে বলল, নওয়াজ দেখো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আমি তোমার জীবনে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দেব। আমাকে আগলে নাও নওয়াজ, আমাকে একটা বড় সুযোগ দাও। নওয়াজ উচ্চ স্বরে হাসে। স্বস্তি চেহারার অধিকারী নারীর দিকে এক পলক তাকিয়ে বলে, যেখানে তোমাকে দেখলে আমার ঘৃণা হয়, সেখানে তোমার সাথে কথা বলছি এটাই বেশি। আর কি যেন বলছো? আমার জীবনে আবার আসবে? তো কি প্রয়োজনে আসবে? আবার আমার থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য? অবশ্য এবার কিন্তু আমি নিজেও বেশ সেটেলড, বেশ টাকার মালিক আমি। নওয়াজ তুমি ভুল বুঝছো। আমাকে একটা সুযোগ দাও, আমাকে মেনে নাও। আমরা আবার সংসার করব। তোমাকে খুব ভালোবাসবো আমি, তোমাকে সর্বসুখ দেব। নওয়াজ এদিক সেদিক তাকিয়ে কি যেন ভাবলো। বসা থেকে উঠে জানালার পাশে দাঁড়ায়। আকাশের দিকে তাকিয়ে দুঠোঁটে উচ্চারণ করে বলল, তোমাকে একটা চান্স দেয়া যায়, বাট আমি তো বিয়ে করে ফেলেছি, বউ আছে আমার। নওয়াজের কথা শুনে সেই নারীর ঠোঁটে হাসি ফুটে ওঠে, চোখ খুশিতে চিকচিক করে। মনের ভেতর অতল ঢেউ এসে ধাক্কা দেয়। ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, তুমি চিন্তা করো না, তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও। যদিও ডিভোর্স দিতে কারণ লাগে, তবে কারণটা আমি বলে দিচ্ছি। কারণ হবে নওয়াজ তালুকদারের বউ চরিত্রহীন, নষ্ট চরিত্রের অধিকারী বলেই নওয়াজ তালুকদার তাকে ডিভোর্স দিচ্ছে। এটা বেস্ট হবে, তাই না? বলা মাত্রই ঠাস করে সেই নারীর গালে চড় দিয়ে বসে নওয়াজ। চোখ লাল হয়ে যায় নওয়াজের। বাহু চেপে বলে, নিজের মতো আমার বউকে ভাবিস? তোর মতো আমার বউ না। আরে তুই তো আমার বউয়ের পায়ের জুতার সমান না। তুই কি ভেবেছিস তোর মতো চরিত্রহীন নষ্ট মেয়ের জন্য আমি আমার বউকে ছেড়ে দিব? আর তুই ভেবেছিস কি করে যে তোকে আমি মেনে নিব? কি বলছো তুমি নওয়াজ? তুমি আমাকে ভুল বুঝছো। আমার দিকে একবার দেখো। দেখো, মানুষ একবার ভুল করে, আমিও করেছিলাম। প্লিজ মাফ করে দাও, ওই নীরকে ভুলে যাও। তোমার ওই নোংরা মুখে আমার বউয়ের নাম নিবে না। আরে আর কত মানুষের পিছে পড়ে থাকবে? এবার একটু নিজেকে শুধরে নাও।
নিজেকে ভালো পথে নিয়ে আসো। একটা সুযোগ দাও আমাকে, আমি নীরের থেকে বেস্ট হয়ে দেখাবো। তোমাকে কোনো অভিযোগের সুযোগ দিব না। তুমি এবার জিতে যাবে আমাকে পেয়ে। নামাজ তাচ্ছিল্যের হাসি হাসে। সেই নারী চেয়ার নিচের দিকে নিয়ে আসে, চেয়ারের হাতলে নিজের হাত রাখে, কঠিন চাহনি দিয়ে বলে, জানো মেহনাজ, মানুষ বলে ভালোবাসার মানুষ হারিয়ে গেলে নাকি আমরা হেরে যাই, নিঃস্ব হয়ে যাই। কিন্তু অনেক ক্ষেত্রে এটা সঠিক হলেও আমার জন্য তা ছিল ভুল। এই যে দেখো, তোমায় আমি হারিয়েছিলাম কিন্তু হেরে যাইনি, বরং জিতে গেছে। নীরকে পেয়ে ভীষণ বাজেভাবে জিতে গেছি। এখন আর তোমাকে পেয়ে জিতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন খুব অমূল্য রতন আমার নিজের কাছেই আছে। বলেই নামাজ দাঁড়িয়ে যায়। ঠিক সেই সময় মেহনাজ নামাজকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ভালোবাসি নওয়াজ, আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমার প্রথম ভালোবাসা। আমি জানি আজও তুমি আমায় ভালোবাসো। তোমার মনে এখনো আমার জন্য ভালোবাসা আছে।